জেলা ছাত্রছাত্রীগণ, যে ভিডিও সঙ্গে নিয়েছি সেটা হচ্ছে ক্লাস 8-এর তাপ সম্বন্ধে। ক্লাস 8-এর তাপ সম্বন্ধে আগে আমি 3টি ভিডিও পোস্ট করেছি, আজকে এটি 4th ভিডিও। আজকে এটা জানবো আমরা, সেটা হচ্ছে বাষ্পীভবন সম্বন্ধে। বাষ্পীভবন জিনিসটা কি? বাষ্পের মধ্যে বোঝায় যে কোন তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে বাষ্পীভবন। এখন এই বিষয়টি হতে পারে দু প্রকারের। একটাকে বলা হচ্ছে বাষ্পায়ন, আর হচ্ছে স্ফুটন। তাহলে বাষ্পায়ন কি আর স্ফুটন কি? বাষ্পায়ন হচ্ছে যখন কোন তরল যে কোনো উষ্ণতায় যে কোনো চাপে শুধুমাত্র উপরিতল থেকে বাষ্পীভূত হয়। তরলের উপরি অংশ যখন বাষ্পে পরিণত হয় তখন সেই ঘটনা হচ্ছে বাষ্পায়ন। আর স্ফুটন কি? স্ফুটন হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে যখন কোন তরলের সমগ্র অংশ দ্রুত গতিতে ফুটে বাষ্পে পরিণত হয় তখন তা হচ্ছে স্ফুটন। অর্থাৎ বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় বা যে কোনো চাপে ঘটতে পারে, কিন্তু স্ফুটন কিন্তু নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ঘটে। বাষ্পায়ন হয় ধীর গতিতে, স্ফুটন হয় দ্রুত গতিতে। বাষ্পায়ন নিঃশব্দে হয়, স্ফুটন কিন্তু সশব্দে হয়। এখন দেখি বাষ্পায়ন জিনিসটা কিরকম জিনিস। ভাবো যে একটি বালতিতে কিছু জল আছে। এখন সেই জলটা যদি রোদেও রেখে দাও তাহলে কি দেখাবে? সেটা কিন্তু যে সহজে বাষ্পে কিন্তু পরিণত হবে না। কেন হবে না? কারণ যে বাষ্পায়নটা শুধুমাত্র উপরিতল থেকে হচ্ছে, কিন্তু সেই জলটা যদি ছড়িয়ে দাও মেঝের উপর তাহলে কি দেখবে? সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাষ্পে পরিণত হয়ে উড়ে গেল। কেন? কারণ বাষ্পায়নটা হয় তরল উপরিতল থেকে, তাই উপরিতল যত বাড়বে তত কিন্তু বাষ্পায়নটা বাড়বে। এটাই বাষ্পায়ন। আর স্ফুটন কোন জায়গায় ঘটছে? যখন একটি কেটলিতে হয়তো জল গরম করছো, একটা নির্দিষ্ট উষ্ণতার পর কি দেখায় জলটা ফুটতে শুরু করে, সেটা হচ্ছে স্ফুটন। সেই ক্ষেত্রে জলটা বাষ্পে পরিণত হয়, কিন্তু সেটা হয় সেই জলের সমগ্র অংশ থেকে, পুরো অংশ জুড়ে কিন্তু জলটা বাষ্পে পরিণত হয়। আর বাষ্পায়ন ক্ষেত্রে শুধুমাত্র উপরিতল থেকে। এবার দেখি বাষ্পায়নের হার নির্ভর করে কার উপর? কোন তরলের বাষ্পায়নের হার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1 নম্বর, তরলের উপরিতলের ক্ষেত্রফল। 2 নম্বর, তরলের প্রকৃতি। 3 নম্বর, তরলের উপর জলীয় বাষ্পের উপস্থিতি। 4 নম্বর, তরলের উপর বায়ুর চলাচল। 5 নম্বর, তরলের উপর বায়ুর চাপ। এই সব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যে কোন তরলের বাষ্পায়নের হার। এখন দেখি কিভাবে নির্ভর করে। প্রথম, তরলের উপরিতলের ক্ষেত্রফল। আগে বলেছি যে বাষ্পায়ন ঘটে তরলের উপরিতল থেকে, তাই তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়বে বাষ্পায়নের হারও তত বাড়ে। যেমন ভাবো যে যখন গরম চা অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে কাপ থেকে প্লেটে ঢেলে খাওয়া হয়, বা কোনো বাচ্চাকে দেখা যায় যখন হয়তো দুধ খাওয়ানো হয় তো অনেক ক্ষেত্রে থালায় ঢেলে পর খাওয়ানো হয়। কেন? কারণ কি দেখা যায় যে যখন গরম চাকে কাপ থেকে প্লেটে ঢালা হচ্ছে তখন তার উপরিতলের ক্ষেত্র বাড়ছে, তাই বাষ্পায়ন হারটা বাড়ে। এই জন্যই সেটি দ্রুত ঠান্ডা হয়।
তাই তরলের উপরিতলের ক্ষেত্র যত বাড়বে বাষ্পায়ন হারও ততই বৃদ্ধি পায়। তরলের প্রকৃতি, বিভিন্ন তরলের বাষ্পায়নের হার হয় বিভিন্ন রকম। যেমন জল যত দ্রুত গতিতে বাষ্পীভূত হয়, স্পিরিট তার থেকে বেশি দ্রুত গতিতে বাষ্পীভূত হয়। আবার যদি আমরা নিই যে তেল বা গ্লিসারিন, সেটা কিন্তু বাষ্পায়ন হারটা কম হয়। তরলের উপর জলীয় বাষ্প পরিমাণ উপস্থিতি, তরলের উপর যত বেশি জলীয় বাষ্প উপস্থিত থাকবে তত কিন্তু বাষ্পায়নটা কম হবে। কারণ যেহেতু আগের দিকে জলীয় বাষ্প উপস্থিত আছে, তাই নতুন করে জলীয় বাষ্প সে গ্রহণ করতে চাইবে না, তাই বাষ্পায়ন হারটা কমে যায়। এই জন্য দেখবে যে বর্ষাকালের তুলনায় শীতকালে কিন্তু জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে বেশি। এই জন্যই যে জামা কাপড় থেকে জলটা বাষ্পীভূত হয় সহজে বেরোতে পারে না, বাষ্পায়ন হারটা কম থাকে। শীতকালে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই যে জলটা দ্রুত গতিতে বাষ্পীভূত হয়, এই জন্য তাড়াতাড়ি শুকোয়। তরলের উপর বায়ুর চলাচল, যদি তরলের উপর বায়ুর চলাচল যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তরলের উপর যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পটা সহজেই অন্য জায়গায় চলাচল করতে পারবে। তার ফলে নতুন জলীয় বাষ্প সেই জায়গাটা দর করতে সক্ষম হবে, অর্থাৎ বাষ্পায়ন হারটা সেক্ষেত্রে বেশি হবে। আর যেটা এই জন্য কি দেখা যায়, এই জন্যই অনেক ক্ষেত্রেই কোনো গরম জিনিস যখন খাওয়া হয়, তখন অনেক ক্ষেত্রে ঠান্ডা করার জন্য ফু দিয়ে খাওয়া হয়। যেমন গরম চা যখন খাওয়া হয়, অনেক ক্ষেত্রে ফু দেওয়া হয়। ফু দেওয়া হয় কেন? কারণ ফু দিলে সেই তরলের উপর যদি বায়ু চলাচল বাড়ছে, এই জন্যই সেই বায়ু চলাচলের জন্য কি দেখা যায়, বাষ্পায়ন হারটা বাড়ে, আর সেই তরলটি আর সেই চাটি সহজে ঠান্ডা হয়। তরল উপর বায়ুর চাপ, তরল উপর বায়ুর চাপ যত বাড়বে বাষ্পায়ন হারটা তত কমবে, কারণ যেহেতু বাইরে বায়ুর চাপ বেশি আছে, তাই সেটি জলীয় বাষ্প গ্রহণ করতে চাইবে না। আর যদি বায়ুর চাপ যদি কম থাকে, তাহলে বাষ্পায়নটা কেউ বাড়বে। স্ফুটন, স্ফুটন আগে বললাম, স্ফুটন গল্পকে বলে যে যখন নির্দিষ্ট উষ্ণতায় কণ তরলের সমগ্র অংশ থেকে দ্রুত গতিতে তরল বাষ্পীভূত হয়, সে ঘটনায় স্ফুটন বলা হচ্ছে। আর যে নির্দিষ্ট উষ্ণতায় কণ তরলের স্ফুটন শুরু হয়, তা বলা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কণ তরলের স্ফুটন শুরু হয়, তা বলে তার স্ফুটনাঙ্ক বলা হয়। এখন এই স্ফুটনাঙ্ক নির্ভর করে কার উপর? স্ফুটনাঙ্ক নির্ভর করে বায়ুর চাপের উপর আর তরলের মধ্যে উপস্থিত অপদ্রব্যের উপর। নির্ভর করছে কিভাবে? যদি দেখা যায় যে বায়ুর চাপ যদি বাড়ে বা কোনো তরলের মধ্যে জলীয় বাষ্পের চাপটা যদি বাড়ে, তা সেক্ষেত্রে কি দেখা যায়, তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ তরলটি বেশি উষ্ণতায় ফুটতে শুরু করে। যেমন জল, জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি বায়ুর চাপ যদি বৃদ্ধি পায়, তাহলে জল 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতায় কিন্তু ফুটতে পারে। আর বায়ুর চাপ যদি কমে যায়, তাহলে কিন্তু কম উষ্ণতায় ফুটতে পারে। এই জন্যই কি দেখা যায় যে কলকাতার তুলনায় দার্জিলিংয়ে কিন্তু জলের স্ফুটনাঙ্ক কম, কারণ দার্জিলিং যেহেতু উঁচু জায়গা, আর উঁচু জায়গা বলে বায়ুর চাপ কম, তাই সেখানে জলের স্ফুটনাঙ্ক কম। কিন্তু জলের স্ফুটনাঙ্ক কম হলে সেক্ষেত্রে কিছু অসুবিধার সৃষ্টি হয়। কি অসুবিধা? অসুবিধা হচ্ছে রান্না করার ক্ষেত্রে কম উষ্ণতায় তরল ফুটতে থাকা মানে কি, যে সেই ক্ষেত্রে যে তাপটা লাগছে কম, অর্থাৎ কম তাপে কিন্তু ফুটছে। তাহলে যেহেতু রান্না যে খাদ্যদ্রব্য তাপটা কম পাচ্ছে, তা সেটা কিন্তু সিদ্ধ হচ্ছে কম। কিন্তু যদি চাপটা বৃদ্ধি পায়,
চাপটা বৃদ্ধি পেলে কী হবে, সেটি বেশি উষ্ণতায় ফুটবে। তা সেই ক্ষেত্রে সেটি যে বেশি করে তাপ গ্রহণ করবে, তাপ সহজে ছাড়বে না, তাপটা গ্রহণ করবে, কারণ তার যেহেতু যে স্ফুটনাঙ্কটা বেশি, অর্থাৎ সে সবাই ফুটছে না, তাই সে বেশি করে তাপ গ্রহণ করবে, তাপ কিন্তু ছাড়ার পরিমাণ কমে যাবে। আর সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে খাদ্যদ্রব্য ভালো করে সিদ্ধ হবে। এই জন্যই যে পাহাড়ি অঞ্চলে বা যেখানে বায়ুচাপ কম সেখানে কি দেখা যায়, বা যেখানে খাদ্যদ্রব্য ভালো করে সিদ্ধ করতে বেশি করে কম সময়ে, সেখানে প্রেসার কুকার ব্যবহার করা হয়। প্রেসার কুকার হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে বায়ুর চাপকে বাড়িয়ে বেশি উষ্ণতায় জলকে ফোটানো হয়, অর্থাৎ স্ফুটনাঙ্ক বৃদ্ধি ঘটানো হয়, যেটা হচ্ছে প্রেসার কুকারের মূল কার্যনীতি। বায়ুর চাপকে বৃদ্ধি করিয়ে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা, এর ফলে সেখানে খাদ্যদ্রব্য ভালো করে সিদ্ধ হয়, যেটা প্রেসার কুকারের মূল কার্যনীতি। এরপর আসছে অপদ্রব্য। কোন তরলের মধ্যে যদি কোনো অপদ্রব্য যদি দ্রবীভূত থাকে, তো সেই ক্ষেত্রে তার দেখা যায় স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায়। যেমন শুধু জলের তুলনায় লবণযুক্ত জল এর স্ফুটনাঙ্ক কিন্তু শুধু জল অপেক্ষা কিন্তু বেশি হয়। অর্থাৎ যদি লবণযুক্ত জল নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যায়, যে সেটি বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় নয়। এরপর আসছে বাষ্পীভবনের লিন তাপ। বাষ্পীভবন লিন তাপ মানে কি? লিন তাপ মানে আগের দিন বলে গেলাম যে একক ভরে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে বলা হচ্ছে সেই পদার্থের সেই অবস্থার লিন তাপ। বাষ্পীভবন লিন তাপ মানে কি, যে একক ভরের কোনো তরল পদার্থকে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে বাষ্পে পরিণত করতে যে তাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হচ্ছে সেই তরল পদার্থের বাষ্পীভবনের লিন তাপ। যেমন জলের বাষ্পীভবন লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্প বা স্টিমে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। এবার আসছে ঘনীভবন। ঘনীভবন বিষয়টা কি? বাষ্পীভবনের ক্ষেত্রে যেমন তরল কি হলো, বাষ্পীভবন হলো। ঘনীভবনের ক্ষেত্রে কি হবে, যে জলীয় বাষ্প বা কোনো বাষ্প কি দেখা যায় তাপ নিষ্কাশনের দ্বারা তরল পরিণত হয়, আর সেই ঘটনা হচ্ছে কি ঘনীভবন। অর্থাৎ কোনো বাষ্পের তাপ নিষ্কাশনের ফলে তরলে পরিণত হওয়ার ঘটনা হচ্ছে ঘনীভবন। এখন বায়ুর ক্ষেত্রে এই ঘনীভবন অনেক পরিমাণ লক্ষ্য করা যায়, মানে বায়ু নয়, বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের ফলে। যে কোনো জায়গায় বায়ুর একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা থাকে, যেটি সেই বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। এখন যদি দেখা যায় কোন স্থানের কোন বায়ুর যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে, যদি সেই বায়ুতে ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, তখন সেই বায়ু বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু। আর যদি
দেখা যায় জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তার থেকে বেশি হয়। অর্থাৎ কণবায়ুর যতটা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে তার থেকে যদি কম জলীয় বাষ্প থাকে, অর্থাৎ বায়ু যদি আরো জলীয় বাষ্প ধারণ করতে পারে, তখন তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। বায়ুর এই সম্পৃক্ত হওয়া বা অসম্পৃক্ত হওয়া নির্ভর করছে তার উষ্ণতার উপর। কারণ বায়ুর উষ্ণতা যদি বাড়ে তাহলে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে, আর উষ্ণতা কমলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমে যায়। অর্থাৎ উষ্ণতা যদি কোনো বায়ুর যদি কমে যায় তাহলে সেটি অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হতে পারে, আর উষ্ণতা বেড়ে গেলে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যেতে পারে। আর যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্থানে বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতা বলা হচ্ছে ওই বায়ুর শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কেন বলা হয়? কারণ যদি সেই উষ্ণতার নিচে যদি বায়ুর উষ্ণতা চলে যায় তাহলে কি দেখা যায় যে সেই স্থানে জলীয় বাষ্পগুলো জমাট বেঁধে জলকণায় পরিণত হয়, আর সেটি মাটির উপর শিশির রূপে ঝরে পড়ে। তাই সেই উষ্ণতা বলা হচ্ছে শিশিরাঙ্ক, অর্থাৎ তার কম উষ্ণতাতে কিন্তু শিশির পড়বে। এখন এই শিশির পড়ার ঘটনা অনেক ক্ষেত্রেই আমরা যে দেখেছি, শীতকালে অনেক ক্ষেত্রেই যে ছাদে হোক বা ফাঁকা মাঠে ঘাসের কোনায় হোক আমরা দেখি যে শিশির জমে আছে। তাহলে কথা হচ্ছে এই শিশির সাধারণত কখন পড়ে? আর এই শিশির সাধারণত যে গভীর রাত বা ভোরবেলার দিকে পড়ে। প্রশ্ন আসতে পারে কেন দিনে বা সন্ধ্যেবেলায় পড়ে না, কেন পড়ে নাই? কারণ আগে বললাম শিশির পড়ার জন্য উষ্ণতাকে এমন হতে হবে যেটা বায়ুর শিশিরাঙ্ক অপেক্ষা কম হবে। দিনের বেলায় সাধারণ ক্ষেত্রেই সূর্যের তাপে উষ্ণতা হয় খুব বেশি, তাই সেই বায়ু কখনোই তার শিশিরাঙ্কে দিনের বেলায় পৌঁছাতে পারে না। সন্ধ্যাবেলায় কি হয়? সেই সময় সূর্যাস্ত গেছে, তাই বায়ু তখন গরম থাকে। সেই সবেমাত্র শিশির তাপ বিকিরণ করতে শুরু করেছে, তাপ ছাড়তে শুরু করেছে। এখন যত রাত হয়, রাত গভীর হয়, তত কি দেখা যায় বায়ুটাও ঠান্ডাতে শুরু করে। ঠান্ডা হতে 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 একটা সময় কি দেখা যায় যে বায়ুর যে উষ্ণতা তার শিশিরাঙ্গে পৌঁছে যায়। আর যখন তার থেকে কম হয়ে যায় তখন কি দেখা যায় জলীয় বাষ্পগুলো জমাট বেঁধে জলকণায় পরিণত হয়, আর সেটি বাতাসে ঝরে পড়ে, যাকে হচ্ছে শিশির। তবে এই শিশির শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। কেন শহরাঞ্চলে কেন বেশি দেখা যায় না? কারণ কি দেখা যায়, শহরাঞ্চলে বাতাসে ধূলিকণার পরিমাণ থাকে খুব বেশি। এই ধূলিকণার পরিমাণ বেশি থাকার জন্য কি হয়, জলীয় বাষ্পটা জমাট বেঁধে জলকণায় পরিণত হয়, ঠিক আছে। বায়ুর উষ্ণতা যখন শিশিরাঙ্কের কমে যায়, শিশিরাঙ্ক কমে যায়, তখন জলীয় বাষ্পটা জমাট বেঁধে জলকণায় পরিণত হয়, ঠিক আছে। কিন্তু সেটি বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় তখন। আর যেহেতু ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়াচ্ছে, তাই সেটি যে নিচে ঝরে পড়তে পারছে না। তাই যে শহরাঞ্চলে শিশির বেশি দেখা যায় না, কিন্তু এই যে ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্পগুলো ভেসে বেড়ায়, তাই ভেসে বেড়ানোটা আমরা কি দেখি, সেটা কি কুয়াশা রূপে। এই জন্যই শহরাঞ্চলে কুয়াশা বেশি দেখা যায়। শহরাঞ্চল বিশেষ করে শিল্পাঞ্চল এলাকায়, যেসব এলাকায় শিল্পের পরিমাণ বেশি, সেখানে কিন্তু কুয়াশা প্রচুর পরিমাণ লক্ষ্য করা যায়। আর তার মূল কারণ হচ্ছে যে সেখানে উপস্থিত ধূলিকণার পরিমাণ। গ্রামাঞ্চলে কুয়াশা কম দেখা যায় কিন্তু শিশির বেশি দেখা যায়, কারণ গ্রামাঞ্চলে বাতাসে ধূলিকণার পরিমাণ কম থাকে। এবারে শিশির জমার শর্ত কি? ভালো শিশির জমতে পারে কখন? ভালো শিশির জমার কিছু শর্ত আছে। প্রথম হচ্ছে পরিষ্কার আকাশ। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিশিরও ভালো জমবে। কারণ যদি আকাশ মেঘ থাকে তাহলে কি দেখা যায়,
আকাশে মেঘ থাকলে পৃথিবী যে ভূপৃষ্ঠ যে তাপটা বিকিরণ করে ছেড়ে দিবে সেটা মেঘ দ্বারা প্রতিফলিত হয়, আবার কিন্তু যে বায়ুমণ্ডল থেকে যায়। তাই বায়ুমণ্ডল সহজে ঠান্ডা হতে পারে না। আর যেহেতু সহজে ঠান্ডা হতে পারছে না, তাই উষ্ণতাও কমতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে তত কিন্তু শিশির পড়ার সম্ভাবনা বেশি হবে। কারণ যে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে বাতাসে, তত কি দেখা যাবে যে বাতাসটা সহজেই তার মধ্যে বসে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হতে পারবে, তাই সেটি সহজে কিন্তু তার শিশিরাঙ্গে পৌঁছাতে পারবে। তৃতীয় শর্ত হচ্ছে বাতাসে উপস্থিত ধূলিকণা। বাতাসে যদি বেশি ধূলিকণা থাকে, তাহলে আগেই বলেছি সেই ধূলিকণাটিকে আশ্রয় করে জলকণা ভেসে বেড়াবে, ফলে কুয়াশা বেশি দেখা যাবে। তাই যদি বাতাসে ধূলিকণার পরিমাণ কম থাকে, তাই শিশির কিন্তু বেশি ভালো করে পড়তে পারবে। এবার হচ্ছে মেঘ। মেঘ কি? মেঘ বলতে আমরা কি বুঝি? মেঘ তো আমরা দেখি, তো মেঘ জিনিসটা কি? মেঘ জিনিসটা হচ্ছে এক প্রকারে কিন্তু ঊর্ধ্বাকাশের কুয়াশা। মেঘ সৃষ্টি কি হবে? পুকুর, নদী, নালা, সমুদ্র এইসব জায়গায় জল কি হয়? সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। এবং যত উপরে উঠে যায় তত কি দেখা যায়? সেই যে জলীয় বাষ্পটা ধীরে ঠান্ডা হতে শুরু করে। কারণ যত উপরে দিয়ে উঠে যায় তত কিন্তু দেখা যায় বায়ুমণ্ডল ঠান্ডা হয়। নিচের স্তরের তুলনায় বায়ুর উপরের স্তরের উষ্ণতা কম। তাই বায়ুর উষ্ণতা কম, তাই কি দেখা যায় যে বায়ুর মধ্যে জলীয় বাষ্পটাকে ঠান্ডা হয়। তাই সেটি ঠান্ডা হতে হতে একসঙ্গে দেখা যায় যে জলীয় বাষ্পটি ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। আর সেই জলকণাটি সেখানকার বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। আর যখন সেটা ভেসে বেড়ায় তখন সেটা আমরা মেঘ আকারে দেখতে পাই। এটা মেঘ। তবে অনেক ক্ষেত্রেই যদি দেখা যায় সেই বাতাসে ধূলিকণার পরিমাণ কম থাকে, তাহলে কি দেখা যায় সেখানে জলীয় বাষ্পটা জলকণায় পরিণত হয়ে সরাসরি কিন্তু পৃথিবীকে ঝরে পড়ে। বা যদি দেখা গেল যে একটা জলকণা কি হলো যে আর একটা জলকণার সঙ্গে মিশে গেল, ফলে সেটি আকারে বড় হলো। আকারে বড় হয়ে ভারী হয়ে যায়। ভারী হওয়ার জন্য সেটি আর যে সেখানে থাকতে না পেরে নিজের ভারেই পৃথিবীকে ঝরে পড়ে, যাকে বৃষ্টি। তাহলে বৃষ্টিটা হচ্ছে অনেক পরে যে শিশিরের মতো, আর মেঘ হচ্ছে কুয়াশার মতো। তাই মেঘকে আমরা বলতে পারি ঊর্ধ্বাকাশের কুয়াশা, আর বৃষ্টিকে বলতে পারি ঊর্ধ্বাকাশের শিশির। তাহলে আজকের জন্য তাহলে এতটাই। যেটা পরে ভিডিও সেখানে তাপ সঞ্চালন সম্বন্ধে তোমাদের বলবো। আজকের জন্য এতটাই থাকুক। যদি ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।